মির্চি বাংলা অরিজিনালস, আসল গল্পের আড্ডা। সমরবাবুর কাছে থানা থেকে ফোন এলো। ফোনটা এলো পরের দিন দুপুরের দিকে। দুজন অফিসার জিজ্ঞাসাবাদের জন্য দেখা করতে আসবেন। প্রায় আধ ঘন্টা পরে উপস্থিত হলেন দুই অফিসার। একজনের নাম আইজ্যাক থাপা, অন্যজন কিন্ডেন তামাং। এসেই তারা প্রথমেই সকলের পরিচয়পত্র দেখতে চাইলেন। বেশ অনেকক্ষণ ধরে ঘুরিয়ে ফিরিয়ে দেখলেন সব কিছু। তারপর টুকটাক প্রশ্ন করতে শুরু করলেন সবাইকে, যেমন তারা কোথা থেকে আসছে, কবে এসেছে, কতদিন থাকবে, সমরবাবু কি চাকরি করেন, প্রয়াসরা কোথায় পড়াশোনা করছে ইত্যাদি। এসব জানা হলে তারা আগেও যা প্রশ্ন করেছে আবার সেই প্রশ্ন করতে শুরু করল, যেমন সবার আগে কে দেখেছে, আর কিছু চুরি হয়েছে কিনা ইত্যাদি। জিজ্ঞাসাবাদ করার জন্য সমরবাবুকে তাদের সঙ্গে যেতে হবে। এইটা শুনে সবাই অবাক হলো। জিজ্ঞাসাবাদ তো হোটেলেই করা যায়, সেজন্য থানায় যাওয়ার কি প্রয়োজন? কিন্তু পুলিশ ছাড়ার পাত্র নয়। অজিতবাবুকেও ফোনে পাওয়া যাচ্ছে না। মৌবনি ঠিক করলো সেও সমরবাবুর সঙ্গে যাবে। পুলিশ তাদের গাড়িতেই নিয়ে চলে গেল দুজনকে। শ্রেয়সীর মাথা কাজ করছিল না। প্রয়াস তখনও চেষ্টা চালাচ্ছিল অজিতবাবুর সঙ্গে যোগাযোগ করার। এই অচেনা জায়গায় এসে এমন বিপদে পড়তে হবে কে জানত। থানায় গিয়ে বেশ অনেকক্ষণ বসে থাকতে হলো সমরবাবু আর মৌবনিকে। কিছুক্ষণ পরে এসে কিন্ডেন সমরবাবুকে নিয়ে গেল পাশের ঘরে। মৌমনি বাইরে বসে মাকে ফোন করল। প্রথমবার ফোনটা বেজে গেল। তারপর মা নিজেই কল ব্যাক করলেন। যা যা ঘটেছে গোটাটা বলল মাকে। মা চুপ করে শুনল। মৌবনি ভেবেছিল মা বোধহয় উদ্বেগ প্রকাশ করবেন, ওকে সাজেশন দেবেন। কিন্তু মা সবটা শুনে বললেন, নিজেরাই ঝামেলা বাঁধিয়েছ, নিজেরাই মিটিয়ে নাও, বলে ফোনটা কেটে দিলেন। একা বসে ভয় করছিল মৌবনি। সমরবাবু একটা অন্ধকার ঘরে বসেছিলেন। একটাই মাত্র আলো জ্বলছে, বিচ্ছিরি গন্ধ। আর সমরবাবুর ঠান্ডাও লাগছে। ওনার প্রচণ্ড অস্বস্তি হতে শুরু করল। কিন্ডেন এই কেসটার ইনভেস্টিগেটিং অফিসার। ভাঙা ইংরেজি আর হিন্দি মিশিয়ে প্রশ্ন করতে শুরু করলেন। আমরা জানতে পেরেছি আপনি মুখোশের পিছনের লেখা থেকে মানে উদ্ধার করার চেষ্টা করছেন, সেটা কি শেষ হয়েছিল? না, পুরো কাজটা এখনো হয়নি। আপনি এবং আপনার স্ত্রী কিছুদিন ধরে সেপারেটেড, জিজ্ঞেস করেন কিন্ডেন। হ্যাঁ। এবং আপনি তারপর মদ্যপান ধরেছেন। হ্যাঁ, বেড়েছে কিছুটা। আপনার টাকার দরকারও বেড়েছে। টাকা খরচ হচ্ছে অনেকটাই বেশি, বলেন সমরবাবু। তবে তো পরিষ্কার আপনি নিজেই চুরি করেছেন মুখোশটা, তারপর নিজেই খুঁজে বের করবেন সেই সম্পদ। সেইটা আপনি চাইলেই তখন মোটা দামে বিক্রি করে দিতে পারেন। বলেন কিন্ডেন। এইবার সমরবাবু বুঝতে পারলেন তাকে থানায় নিয়ে আসার কারণ। তাকেই সন্দেহ করছে পুলিশ। তার নিজেরও মনে হলো সত্যি তিনি এখন সন্দেহের পাত্র। কথার খেই হারিয়ে ফেললেন সমরবাবু। এমন প্রশ্ন উত্তর পর্ব চলল অনেকক্ষণ। তাকে কতক্ষণ রাখা হবে বুঝতে পারছিলেন না সমরবাবু। ঘড়িতে দেখলেন বিকেল গড়িয়ে সন্ধে নেমেছে। তাকে কি অ্যারেস্ট করা হবে? মৌবনিরা আবার কি করছে? সমরবাবুকে নিয়ে পুলিশ চলে যাওয়ার একটু পরেই প্রয়াস অজিতবাবুর সাথে যোগাযোগ করতে পেরেছে। তিনি সবটা শুনে বললেন, আমি এক্ষুনি গাড়ি নিয়ে আসছি। একটু পরে তিনি চলেও এলেন। এইবার তিনজনেই থানার উদ্দেশ্যে বেরিয়ে পড়লেন। থানায় চেয়ারে বসে থাকতে সমরবাবুর একটু অসুবিধা হচ্ছিল। সারাদিন কিছুই খাওয়া হয়নি, জল পর্যন্ত দেয়নি এরা। এইভাবেই বসে থাকতে থাকতে একটু ঘুমও পেয়ে গিয়েছিল। এমন সময় কিন্ডেন এসে আবার বলল, আপনি তো ভদ্রলোক, যদি কিছু জানেন বলে দিন, আমাদের কাজে সুবিধা হবে। সমরবাবু বললেন, আমি একজন প্রফেসর, আমার স্বল্প বুদ্ধিতে যা হয় সেটুকু পড়েছি, এর বেশি আমি কিছু জানি না। অজিতবাবু, শ্রেয়সী আর প্রয়াস কিছুক্ষণ পরেই থানায় এসে পৌঁছল। অজিতবাবু এসেই খুব চেঁচামেচি শুরু করে দিলেন। তিনি কিন্ডেনকে জিজ্ঞেস করলেন, আপনারা এভাবে একজন মানুষকে হ্যারাস করছেন কেন?
জানেন না এটা আনলফুল? ওনাকে কতক্ষণ আটকে রাখবেন? আর অ্যারেস্ট করেছেন কিনা পরিষ্কার করে বলুন। তাতে কিন্ডেন জানায় যে সমরবাবুকে অ্যারেস্ট করা হয়নি। তাহলে এতক্ষণ ধরে হ্যারাস করার জন্য আপনাদের বিরুদ্ধে আমরা স্টেপ নিতে পারি সেটা জানেন তো? বলেন অজিতবাবু। প্লিজ পুলিশকে পুলিশের মতো কাজ করতে দিন, ডিস্টার্ব করবেন না। ডিস্টার্ব করা বা না করার প্রশ্ন নয়, জিনিসটা আমার চুরি গেছে, আমি বলছি উনি চুরি করেননি, তাহলে এইসব করার মানেটা কি? এইভাবে পুলিশের কাজ হয় না। আপনি যখন ডায়েরি করেছেন তখন আমাদের কাজ করতে হবে, কিন্তু ওনাকে আমরা অ্যারেস্ট করবো না, ওনার ডিটেলস নিয়ে ছেড়ে দেব, বলে কিন্ডেন। একটু পরে ইন্টারোগেশন রুম থেকে বের করে আনা হলো সমরবাবুকে। তারপর তাকে নাম ঠিকানা লিখতে হলো একটা খাতায়। কিন্ডেন বলল, দরকার হলে আমরা আপনার সাথে আবার যোগাযোগ করব। ওরা যখন বেরোলো তখন বেশ রাত। সমরবাবুকে নিয়ে একটা হোটেলে খেতে যাওয়া হলো। সেখানে সমরবাবু তার সাথে সারাদিন যা হয়েছে পুরোটাই বললেন। অজিতবাবু গোটাটা শুনে বললেন, আমি 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 খুবই লজ্জিত, আপনাদেরকে ডেকে এনে এভাবে বিপদে ফেলার। ওরা যাতে আপনাকে আর ডিস্টার্ব না করে আমি 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 সেটা দেখছি, আপনাদের আর চিন্তা করতে হবে না। সমরবাবু বললেন, হ্যাঁ, আপনি এভাবে বলবেন না। আপনি বা কি করে জানবেন জিনিসটা চুরি যাবে? প্রয়াস বলল, চুরিটা এই সম্পদের কথা জানার পর হয়েছে, তার মানে অন্য কেউ নিশ্চয়ই এটার খোঁজ করবে। আমাদের সাবধানে থাকতে হবে, অন্যরকমভাবেও কেউ আমাদের উপর অ্যাটাক করতে পারে। সমরবাবু বললেন, হ্যাঁ একদমই। তার সাথে আমাকে যে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে সেটা তো স্পষ্ট, কিন্তু সেটাই করে কার কি লাভ হতে পারে? মুখোশটা যখন সে পেয়েই গেছে, নিজের মতো খুঁজে বার করলেই সমস্যা মিটে যায়। মৌবনি বলে, কিন্তু যদি প্রমাণিত হয় যে তুমিই চুরিটা করিয়েছ, তাতে যার কাছে এখন মুখোশটা আছে সে কি মানেটা উদ্ধার করতে পারবে? অজিতবাবু বলেন, যে চুরি করেছে সে সংকেতের মানে বুঝতে নিশ্চয়ই আপনার মতোই কারোর সঙ্গে যোগাযোগ করবে। সেইটার যদি কিছু একটা খোঁজ রাখা যায় তাহলে ভালো হয়। সত্যি মানুষ কি অদ্ভুত, একটা জিনিস আদৌ এক্সিস্ট করে কিনা জানা নেই, কিভাবে পাওয়া যাবে জানা নেই, একজন তবু সেটার লোভে চুরি করল, তারপর আবার সমর কাকুকে ফাঁসানোর চেষ্টা করছে, বলে শ্রেয়সী। ওরা যখন হোটেলে ফিরলো তখন রাত প্রায় 11টা। ফিরে দেখে অনুষ্টুপ এসেছে। সমরবাবুকে দেখে সে এগিয়ে এসে জিজ্ঞেস করলো, আপনি ঠিক আছেন তো স্যার? সমরবাবু উত্তর দিলেন, হ্যাঁ আমি ঠিক আছি, তুমি চিন্তা করো না, বাড়ি গিয়ে রেস্ট নাও। রুমে ফিরে শ্রেয়সীর মনে হলো এত কিছু ঘটে গেল, অথচ অর্ঘ্যকমলবাবু তার সাথে একবার কথাও বললেন না। তিনি কি জানতেন না এসব ঘটেছে? সারা দিনে একবার ফোন পর্যন্ত করেননি। শ্রেয়সীর যে তাকে নিয়ে একটা খটকা লেগেছিল এটা উনি বুঝতে পেরেছেন নাকি? নাহলে একবারও ফোন না করার তো কোনো কারণ নেই। সন্দেহটা শ্রেয়সীর মাথা চাড়া দিয়ে উঠল আবার। সকালবেলা রুমের দরজা ধাক্কানোর শব্দে ঘুম ভাঙল মৌবনির। ফোনে ঘড়ি দেখল, 10টা বেজে গেছে। ইস, কতটা দেরি হয়ে গেল। কাল এত টেনশন গেছে। পাশের বেডে শ্রেয়সী তখন অঘরে ঘুমোচ্ছে। মৌবনির মনে হলো নিশ্চয়ই প্রয়াস ডাকছে। ও তাই তাড়াতাড়ি গিয়ে দরজাটা খুলল। খুলেই ও এত অবাক হলো যে মুখটা বিশাল বড় হাঁ হয়ে গেল। কয়েক মুহূর্ত কি করবে ভেবে পেল না। সামনে দাঁড়িয়ে আছেন ওর মা। সোনালির কথাতেই ঘোর কাটে মৌবনির। কি রে, ভেতরে ডাকবি না নাকি? ও হ্যাঁ 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 হ্যাঁ, এসো 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 এসো। কিন্তু তুমি কিভাবে? বলল মৌবনি। কাল যখন খবরটা পেলাম তখনই ফ্লাইটের টিকিট কাটলাম, তারপর নেমে গাড়ি বুক করে সোজা এখানে, বলেন সোনালি। মৌবনি আর নিজেকে সামলাতে পারে না, জড়িয়ে ধরে মাকে। তারপর ভেউ ভেউ করে কেঁদে ফেলে। মায়ের সাথে ঝগড়া করে তো দিব্যি চলে এলি, এখন আবার এসব কেন? সোনালির গলাও কান্না ভেজা। সরি মা, আর কোনোদিন ঝগড়া করবো না তোমার সাথে, বলে মৌবনি। তার মধ্যে শ্রেয়সীও উঠে পড়েছে ঘুম থেকে। ও গোটাটা দেখে বলে ওঠে, আমারও মায়ের কাছে যেতে ইচ্ছে করছে এবার। এই অচেনা জায়গায় এসে কি ঝামেলায় জড়ালি বলতো তোরা সব কটা, বলেন সোনালি। আর বেরিয়ে কাজ নেই, এবার বাড়ি চল। না মা,
এইভাবে যাওয়া যায় না, শক্ত হয়ে বলে মৌবনি। বাবার গায়ে এরকম অপবাদ লেগেছে। একটা লোক, সে চেঁচিয়ে কথা পর্যন্ত বলেন না, তাকেই চোর সন্দেহ করা হয়েছে। আসল চোর কে সেটা না জানা পর্যন্ত এই অপবাদ মিটবে না। আমাদের এর শেষ অবধি যেতেই হবে। বাবা যেরকম, মেয়েও হয়েছে সেরকম। আমি শুধু টেনশন করে মরে যাই। বেশ রেগেই বললেন সোনালি, এরকম করো না মা, তুমি তুমি তো বোঝো সবটাই। এখন এসব কথা বাদ দাও। বাবা তোমায় দেখলে খুবই খুশি হবে। খুশি হবে না ছাই? কোথায় সে? এখনো ঘুমোচ্ছে বলেন সোনালি। দাঁড়াও ডাকি বলে মৌবনি। ও তাড়াতাড়ি উঠে পাশের রুমে দরজা ধাক্কায়। প্রয়াস এসে দরজা খোলে। সমরবাবুও ঘুম থেকে উঠে পড়েছিলেন। মৌবনি বাবাকে ডেকে তাড়াতাড়ি তাদের নিজের রুমে নিয়ে আসেন সমরবাবু। প্রয়াস রয়ে যায় মৌবনির ঘরে। মেয়েটাকে এভাবে নিয়ে চলে এলে আর একবার আমাকে জানানোর প্রয়োজন মনে করলে না? রুমে ঢুকেই বলেন সোনালি। কথাটা শুনে একটু রেগেই যান সমরবাবু। তিনি বলেন, সেই তোমার একই কথা। মেয়ে বড় হয়েছে, নিজের ডিসিশন নিজে নিতে পারে। ওর ইচ্ছেতেই এসেছি, আমি কিছু বলার কে? মেয়ের বাবার কি এতটুকুও বুদ্ধি নেই? তুমি অন্তত আমায় একবার জানাতে পারতে বলেন সোনালি। এইবার সমরবাবুর মনে হয় তিনি এইটা সত্যিই ভুল করেছেন। তাও তিনি বলেন, তুমি তোমার জীবনের কটা সিদ্ধান্ত আমায় জানিয়ে নিয়েছো। যাই হোক, আমার এটা ভুল হয়েছে, মেনে নিচ্ছে। চোখ ছলছল করে ওঠে সোনালির। তিনি বলেন, আমি যে কি দিয়ে থাকি তুমি তা জানো না। কোনোদিনই আমার কথা বলার লোক ছিল না, এখনো নেই। তার উপর নিজের মেয়ে যদি এমন ব্যবহার করে, কি নিয়ে বাঁচবো আমি? এইবার মনে মনে খুব কষ্ট পান সমরবাবু। তিনি নরম গলায় বলেন, আহা, এভাবে বলছো কেন? মৌবনির বয়স আর কতই বা? এই বয়সে এরকম একটু হয়। ঠিক আছে, তোমার আর মেয়ের হয়ে সাফাই দিতে হবে না। নিজের যেন খুব বয়স বেড়েছে, এদিকে বেড়াতে এসে উটকো ঝামেলায় জড়িয়ে পড়েছ বলেন সোনালি। আমি কি ইচ্ছে করে জড়িয়েছি নাকি? আমার কাজ অজানাকে জানা, তাই করতে গিয়ে এত কাণ্ড বলেন সমরবাবু। এমন সময় দরজা নক করে শ্রেয়সী বলে, খাবার এসে গেছে। জল খাবার খেতে খেতে সোনালি জানালেন পরের দিন দুপুরে তার ফেরার ফ্লাইট। আর কটা দিন থেকে যাও না মা, আবদার করে মৌবনি। আসার সময় তো কই মাকে মনে পড়েনি। আর এমনিতেও আমাদের কলেজে সেমিস্টার পরীক্ষা চলছে, আমায় কাল ফিরতেই হবে, ভোর ভোর বেরিয়ে যাব। তবে এক কাজ করি, এখানে এসে আমাদের শপিং করা হয়নি, আজ তবে কাকিমাকে নিয়ে লাচেন মার্কেটে যাওয়া যায়। বলে শ্রেয়সী। সেদিন দুপুরে খাওয়া দাওয়া সেরে বেরিয়ে পড়লো সবাই মিলে। লাচেন মার্কেট বেশি দূর নয়, হাঁটা পথ। জায়গাটা খুব সুন্দর। একটা ঝর্ণার দুই পাশ জুড়ে সারি সারি দোকান। ঢোকার মুখে একটা বড় টিবেটান মনাস্ট্রির মতো গেট। অনেকগুলো জামাকাপড়ের দোকান, সেখানে উলের টুপি, সোয়েটার, ইয়াকের চামড়ার কোট, রকমারি ডিজাইনের গ্লাভস, মোজা এইসব কিনতে পাওয়া যায়। এছাড়াও ঘর সাজানোর ছোট ছোট মূর্তি, পেইন্টিং, জবযন্ত্রর দোকান আছে অনেকগুলো। জবযন্ত্র দেখলেই শ্রেয়সীর মনে পড়ে যায় ফেলুদার গল্পে জবযন্ত্রের মধ্যে দিয়ে ব্রাউন সুগার পাচার হতো। সবগুলোকে খুলে দেখতে ইচ্ছে করে শ্রেয়সীর। প্রয়াসের অনেকক্ষণ ধরে মনে হচ্ছিল কেউ ওদেরকে ফলো করছে। ও তাই একটাই দোকানের চারপাশে ঘুরঘুর করে বোঝার চেষ্টা করছিল ব্যাপারটা সত্যি কিনা। একটা জায়গায় ও একটু এগিয়ে গিয়ে পাশেই একটা বোল্ডারের আড়ালে লুকিয়ে পড়ল। এমন সময় একটা ওভারকোট পরা স্থানীয় লোক এসে এদিক ওদিক কিছু খুঁজতে লাগলো। এই লোকটাই ফলো করছিল ওদের। লোকটার মুখটা টুপি আর কোটের কলারের আড়ালে প্রায় পুরোটাই ঢাকা পড়ে গেছে। প্রয়াসকে খুঁজে না পেয়ে ও সমরবাবু যেদিকে আছেন সেদিকটায় সরে গেল। প্রয়াস ভাবলো ও এবার লোকটাকে ফলো করবে, কিন্তু একটু পরেই তাকে আর ভিড়ের মধ্যে খুঁজে পেল না। মৌবনিদের শপিং প্রায় শেষ। মৌবনির মা সবার জন্যই গিফট কিনেছেন। শ্রেয়সী একটা জবযন্ত্র পেয়েছে, প্রয়াস পেয়েছে একটা উলের টুপি, আর মৌবনির জন্য দুটো তিব্বতী পুতুল। পাশেই একটা দোকানে চা পাওয়া যাচ্ছিল, সেখানে ইয়াকের দুধের চা পাওয়া যায়। পাঁচজনেই সেই চা খেলো, আর সঙ্গে খেলো মোমো। হোটেলে ফেরার পথে প্রয়াস বুঝলো লোকটা আবার পিছু নিয়েছে। মৌবনির কানে কানে কতটা বলল প্রয়াস।
মৌবনি একবার ঝট করে পিছন ফিরে দেখে নিল লোকটাকে। তারপর বাকিদের বলল, তোমরা একটু এগো, আমার জুতোর ফিতেটা না খুলে গেছে, বেঁধে নিয়েই আসছি। এই প্রয়াস, একটু ধরতো জিনিসগুলো। এই বলে জুতোর ফিতে ঠিক করতে শুরু করলো মৌবনি। বাকিরা একটু এগিয়ে যেতেই ঝটকা মেরে পেছন ফিরে লোকটার দিকে দৌড় লাগালো। প্রয়াস কিচ্ছু বুঝে ওঠার আগেই ওর চোখের আড়াল হয়ে গেল মৌবনি। লোকটা মৌবনিকে ওইভাবে আসতে দেখে পেছন দিকে দৌড় মারল। মৌবনি বাঘের মতো ঝাঁপিয়ে পড়লো লোকটার ওপর। লোকটা প্রথমে উল্টে পড়ে গেল, তারপর ধস্তাধস্তির মধ্যে লোকটার চোয়াল লক্ষ্য করে এক ঘুষি চালালো মৌবনি। কিন্তু ঘুষিটা লাগলো না ঠিকঠাক। তার মধ্যে লোকটা মৌবনিকে কোনো মতে এক পাশে সরিয়ে দিয়ে সটান দৌড় মারল। আবার তার পিছনে চেজ করলো মৌবনি। পাহাড়ি রাস্তায় সে আর লোকটার সাথে পেরে উঠল না দৌড়ে। লোকটা অলিগলির মধ্যে দিয়ে মিলিয়ে গেল। হাঁপাতে হাঁপাতে প্রয়াসের কাছে ফিরে এসে মৌবনি বলল, পালিয়ে গেল, তবে লোকটার টুপিটা পেয়ে গেছি। এটা তোর কাছেই রাখ, দেখিস যদি কিছু বুঝতে পারিস। হোটেলে ফিরতে সোনালি জিজ্ঞেস করলেন, কিরে তোদের তো দেরি হলো? ওই রাস্তায় পা স্লিপ করে পড়ে গেছিলাম, হাতে একটু লেগেছে, জবাব দেয় মৌবনি। কই দেখি। ইস, কতটা ছড়ে গেছে। কারোর সাথে মারামারি করিসনি তো? তুই আবার যা মেয়ে, বলেন সোনালি। না না, বলে মৌবনি। দাঁড়া, আমি এখনই পরিষ্কার করে ব্যান্ডেড লাগিয়ে দিচ্ছি। মির্চি বাংলা অরিজিনালস, আসল গল্পের আড্ডা।